আমি পার্সোনালি ছোটবেলা থেকে পড়ে আসছি বা জেনে আসছি, সাইকোলজি আমাদেরকে, আমাদের ইমামরা আমাদের দাওয়াতের কাজ করতেন বা আমাদেরকে ইসলামী শিক্ষা দিতেন, তারা আমাদেরকে বুঝাইছে যে গরিব থাকো, চাওয়া পাওয়া কম থাকো, একদম দরিদ্র থাকো, হীনদীন থাকো, এভাবেই আমাদেরকে বোঝানো হয়েছে, আমরা এভাবে বুঝে আসছি। দ্যাটস ওয়াই আমাদের মনোজগতের মধ্যে একটা জিনিস তৈরি হয়েছে যে মুসলমান মানে গরিব। কিন্তু আমি দেখলাম মুসলিম হিস্ট্রিতে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ ছিলেন। আমরা এখন বিল গেটসের কথা বলি না, আমরা এখন জাকারবার্গের কথা বলি না, ওই সময় ওই ব্যক্তির চেয়ে ধনী আর কেউ ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? সবাই ভালো আছেন? একদম পিছনে একজন বসে আছেন, ম্যান ইন ব্ল্যাক, ভালো আছেন আপনি? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তার মানে একদম পেছনে সবাই শুনতে পাচ্ছেন, তাই তো? ওকে, সো পৃথিবীতে এত বড় বড় চাকরি থাকতে, মার্ক জুকারবার্গের মতো ধনী থাকতে, তারপর হচ্ছে আপনার মানে যাদেরকে আমরা স্বপ্নে ফ্যান্টাসির মধ্যে যাদেরকে ধরতে চাই, ছুতে চাই, এরকম মানুষজন থাকতে আপনারা কেন আজকে এখানে আসছেন? তাদের মতো হওয়ার জন্য। সো তার মানে পৃথিবীর ইতিহাসে কোনো একদিন হয়তো বলবে যে নেক্সট জুকারবার্গ হচ্ছেন আপনি, রাইট? বলবে না? এটা বিলিভ করি আমরা। আমরা দুনিয়ার সব বিলিভ করি, তোকে দিয়ে সবই সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কি সম্ভব এই বিলিভটা আমরা করি না। আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি জুকারবার্গ, আপনি বলবেন না আমি না, আমার পাশে দিয়ে আছে উনি, তাই না? সো এই বিলিফটা আমি আপনাদের একদম আমি খুব অল্প সময় কথা বলবো। আমি শুরুতেই আপনাদেরকে বলতে চাই যে আসলে কি আমাকে দিয়ে সম্ভব? আমি যদি আপনাকে প্রশ্ন করি যে নেক্সট জুকারবার্গ হচ্ছে নাহিদ, সম্ভব? নাহিদ বলবে ভাইয়া আমি কেমনে, তাই না? সো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, পারবো ইনশাল্লাহ। সো আমার মনে হয় যে এ ধরনের যে সম্মেলনগুলা, কনফারেন্সগুলা, এটা কিন্তু আপনাকে ধরে কিন্তু কোনোদিন উদ্যোক্তা বানাইতে পারবে না বা আপনার ক্যারিয়ারকে তৈরি করে দিতে পারবে না। পারবে কি আসলে? বাট আপনাকে এটা পারবে যে আপনি হয়তো ওই যে একটু কনফিউশনে আছেন, রিস্ক নেব কি নেব না, ব্যাংক লোন নেব কি নেব না, শুরু করব কি করব না, আমাকে দিয়ে হবে না হবে না, এই যে আপনি একটা কনফিউশনের মধ্যে থাকেন, এই জায়গা থেকে আপনাকে একটু বের করে একটু রাইট ট্র্যাকে তুলে দেওয়ার জন্য একটু ড্রাইভ দেয়, তাই কি না? আপনি যদি কোনোদিন যদি ধরেন বাংলাদেশের নেক্সট কোটিপতির তালিকা আপনার নাম আসে, আপনি কোনোদিন বলবেন না যে ইউথ এক্সের কারণে আজকে আমি কোটিপতি? বলি আমরা? কেউ বলি না। আমরা কিন্তু বলি কি, আই এম দ্য লিওনেল মেসি, তাই না? কিন্তু লিওনেল মেসি তৈরি হওয়ার পেছনের যে কোচ, কারিগর, তাদেরকে কেউ কিন্তু চিনে না। চিনে কি? তারাও খুব বেশি নিজেকে চেনানোর জন্য অত বেশি তারা মানে আমি জানি না ইউথ এক্স ফিল করে কিনা, বাট তারাও ফিল করে না। তারা চায় যে আপনি গোল করেন, তারা চায় যে আপনি লিওনেল মেসি হন। আমরা কিন্তু আলেসান্দ্রো সাবেলার নাম জানি না, জানি? কয়জন জানতেন আলেসান্দ্রো সাবেলার নাম? কিন্তু আপনি মেসি বললে একদম ফিদা হয়ে যান, তাই না? অথচ এই মেসি তৈরি হয়েছে সাবেলার মাধ্যমে, সাবেলা কোচ করে তাকে মেসি বানাইছে, বাট আমরা ওই কোচকে চিনি না। আমি মনে করি যে ইউথ এক্সের মাধ্যমে আজকের এই যে কনফারেন্স হচ্ছে, এন্টারপ্রেনারশিপ কনফারেন্স, এখান থেকে আপনি হয়তো একদিন একটু সাহস নিয়ে আপনি স্টার্ট করবেন, অনেক বড় জায়গায় যাবেন, অনেক বড় দূর যাবেন। সো ইউথ এক্সকে মনে রাখবেন। রাখবো ইনশাল্লাহ? রাখবো তো, নাকি সেদিন বলবো যে না সব ছিল, ওনারা ছিল না? আমরা নর্মালি সফল হওয়ার পরে একটু অকৃতজ্ঞ হয়ে যাই, এ ট্রু। মানে আমাদের দেশে তো আমরা ধরেন অনেকের হেল্প নিই, কিন্তু হেল্প পেয়ে আমি যখন একটা জায়গায় চলে আসি, আরে সব জানো আমি করছি একা। সো এই জায়গা থেকে বের হতে না পারলে ওই যে ধরেন এখন আসলে কথাবার্তা বললে অনেক সময় অনেকেই মনে করে যে ওই রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। মানে আপনি ভালো কথা বলবেন, একদম নিরপেক্ষ জায়গা থেকে বলবেন, বাট কেউ মনে করবে যে আমাকে কেন বলা হচ্ছে। সো এই জন্য সবসময় চাইলে সব কিছু বলাও যায় না। তা আমরা যদি ভালো একজন উদ্যোক্তা হতে চাই, তাহলে আমি আপনাদেরকে কয়েকটা ছোট্ট ছোট্ট গল্প বলবো, অ্যান্ড দেন আমার বক্তব্য আমি শেষ করবো। আমি নিজে যেহেতু একজন উদ্যোক্তা না, আমি মনে করি যে আমার বক্তব্যের আসর আপনাদের উপর পড়বে না, কারণ এখানে ভালো ভালো উদ্যোক্তারা আছেন। আমরা শুনছি না, ধরেন আমাদের আল্লাহ রাসূলের একটা কাহিনী আছে না, যে এক সাহাবী তার ছেলেকে নিয়ে আসছে, ওই যে মিষ্টি বেশি খেত, আমরা তো শুনছি না? তো উনি নিজেও কিন্তু মিষ্টি পছন্দ করতেন, যতদিন না উনি ছেড়েছেন ততদিন কিন্তু ওই দোয়াটা করেন নাই। তার মানে হচ্ছে বক্তব্যের আসর পড়ার জন্য ওই ব্যক্তিও সেই লাইনের হইতে হয়, দেন আপনারা চোখ বন্ধ করে ঈমান আনতে পারতেন। এখন চিন্তা করতেছেন যে না ভাই তো নিজে একটা চাকরি করে, সো ওনার বক্তব্য হয়তো আমার উপর আসর পড়বে না। এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসি। আপনি চিন্তা করেন যে কি বলা হচ্ছে, কে বলছে, ডাজন্ট ইম্পর্টেন্ট। পৃথিবীতে আপনি আসলে
মানে আমরা বড় হওয়ার জন্য পৃথিবীতে এমন এমন অনেক মানুষের ছোট্ট ছোট্ট কথাও হয়তো আপনার জীবন চেঞ্জ করে দিবে, বাট ওই মানুষটা অত বড় না, তাই কি না? আমরা আমরা দেখবেন যে আমাদের স্কুলের শিক্ষক যারা আছেন, প্রাইমারি স্কুলের শিক্ষক, উনি কিন্তু বিসিএস ক্যাডার বানায় না? ওনার স্কুলের ওই ওই পেছনের কাতারে যে স্টুডেন্টটা বসে আসে, সে 10 বছর 15 বছর 20 বছর পরে গিয়ে বলে যে স্যার আমি কিন্তু আপনার ছাত্র ছিলাম, বাট ওই শিক্ষক তো ক্যাডার ছিল না। ছিল কি? ছিল না। এই জন্য আমি আপনাদের একদম, যেহেতু আজকে দিনের শুরু এবং শুরুতে আমার বক্তব্য, আমি যেন বলবো যে আপনাদের যত সময় আজকের এই কথাবার্তা চলবে, আলোচনা চলবে, আপনি জাস্ট কি প্রয়োজন, কি বলা হচ্ছে সেটা শুধু রিসিভ করেন। কে বলছে ডাজন্ট ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, ওকে, আপনারা কি আমার উপর ঈমান আনতে রাজি আছেন? আমরা কি ঈমান এনেছি? হ্যাঁ, ঠিকঠাক, ওকে, ঠিক আছে, তাহলে ঠিক আছে। এখন আপনাদেরকে ব্ল্যাকমেইল করা যাবে, কারণ ঈমান না আনলে আপনারা বলবেন যে না ভাই, আপনি কনসেন্ট্রেশনই তো দিবেন না, আপনি আমার কথা শুনতে চাইবেন না তো। সো এই জন্য খুব জরুরি হচ্ছে ঈমান আনা। আমরা এনেছি আলহামদুলিল্লাহ, ওকে, ঠিক আছে। আপনাকে খেয়ে আসেন নাই না? এই যে ধরেন আমি তো অনেক জায়গায় জিজ্ঞেস করছি কেমন আছেন, আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক আছে, তো আপনার হ্যাঁ ঠিক আছে, এখানে বলেছে হ্যাঁ ঠিক আছে। সো এটা তো আপনার স্টোমাকে কি চলতেছে, এটা আপনার ফেশিয়াল এক্সপ্রেশন রিফ্লেক্ট করতেছে। সো আসলে কি ঠিক আছে? তাইলে কাউসার কি খাওয়াবে না আপনাদেরকে? শেষে খাওয়াবে আর কি, একদিন না খাইলেও কিচ্ছু হবে না। ওকে, সো আমি কালকে থেকে কাউসার যখন আমাকে বললো যে স্যার আপনার একদম শুরুতে বক্তব্য দিতে হবে, আমি চিন্তা করতেছি যে কি বলা যায়। তো আমরা এখন কি বলা যায় এটা কোন জায়গায় লিখি, কথা লিখি বলেন? চ্যাট জিপিটি। কে বলছেন চ্যাট জিপিটি? ওকে ফাইন, তার মানে হচ্ছে চ্যাট জিপিটি আমরা ইউজ করছি, রাইট? কে কে করছি না? কয়েকদিন আগে আমি একটা রিপোর্ট শেয়ার করলাম, তাও রিপোর্টটা অক্সফোর্ডের। কোথাকার? ইংলিশে বললে আর অক্সফোর্ড বললে ঠিক আছে, তাই না? যদি কেউ বলে যে ইংরেজিতে স্ট্যাটাস দিছি, ইট মিনস ওকে, বিশ্বাস করা যায়। আবার কেউ বলে যে না, পশ্চিমা কোনো দেশের যদি কেউ বলে ওকে, তাইলে ঈমান আনা যায়। সো অক্সফোর্ড যেহেতু বলছে, তার মানে ঈমান আনা যাবে। যে বলছে যারা অতিমাত্রায় চ্যাট জিপিটি ব্যবহার করে তাদের ব্রেইনের শক্তি হ্রাস পায়। মানে কি হইতো? মানে হইতো যে, আপনারা খেয়াল করছেন কিনা, আমি আপনাদের সাথে গল্প করছি, কোনো বক্তব্য কিন্তু দিচ্ছি না, আপনারা আবার বললেন না যে আমি বক্তৃতা করতেছি। সো আপনি একটা জিনিস খেয়াল করে দেখছেন, আপনি ধরেন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু লিখেন, আপনার কিন্তু এখন আগের মতো অত কনসাস থাকা লাগে না। যে ধরেন আপনি কারিকুলাম লিখছেন, বানান কেমনে হবে আপনি এটা নিয়ে চিন্তা করেন, আপনি লিখে যান, একটু পরে সে আপনাকে সাজেশন দেয়, রাইট? দিয়ে অটো কারেক্ট করে দেয় না? তো এতে করে কি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে। প্রথম ক্ষতি হচ্ছে যে আপনাকে যদি কম্পিউটার আপনার কাছে কেটে নিয়ে আপনি এখন আর শুদ্ধ করে লিখতে পারবেন না, রাইট? সো তার মানে আমরা টেকনোলজিকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে করে সে আমার ব্রেইনের উপরে খবরদারি করতে না পারে। বুঝতে পারি নাই। ধরেন আমি যদি এখন লিখি, আমি তো অনেক, যেমন আমি যদি সাইকোলজি লিখি, আমি তো এখন আন্তাজে লিখে ফেলি, সে একটু পরে আমাকে দিয়া দেয়। কিন্তু আমি যদি কনসাসলি লিখতাম তাহলে আমার মস্তিষ্ক রাইটটাকে লেখার চেষ্টা করতো, যেটা আমরা আগে করতাম। প্রিভিয়াস কম্পিউটার অথবা প্রিভিয়াস চ্যাট জিপিটি লাইফে আমি কিন্তু এইভাবেই লিখতাম, তাই না? তখন আমার ভুলের মাত্রা অনেক কম ছিল, বাট এখন ভুল বেশি হয়ে যাচ্ছে। বিকজ ডিপেন্ডেন্সি। বিকজটা কি? ডিপেন্ডেন্সি। সো এই জায়গা থেকে একটু বেরিয়ে আসতে হবে। এখন চ্যাট জিপিটিকেও আমি প্রশ্ন করলাম যে কি বলা যায়, সে আমাকে অনেক কিছু বলল। তা আমি চিন্তা করলাম, তার মানে তোমার চেয়ে চ্যাট জিপিটির চেয়ে আমি একজন ভালো বক্তা। কারণ চ্যাট জিপিটি আমাকে কপি পেস্ট করে এমন এমন টপিক দিছে দুনিয়ার সবাই বলে। তো আমি যদি তাদের মতো বলি তাহলে তো আমি ডিফারেন্ট না। আমি এই জায়গা থেকে একটা জিনিস আবিষ্কার করলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমাদের এখন অনেক ভয় আছে। চাকরি কেড়ে নিবে, জব কেড়ে নিবে, তোমার জায়গা রিপ্লেস হবে, ভয় আছে না? কিন্তু এটা মিথ্যা। সে আমি যে ইমোশন থেকে কথা বলতে চাই এটা কোনোদিন আমাকে সে দিতে পারে না। আপনার ইমোশন, মানে ধরেন সে আপনাকে বলল যে আপনি গিয়ে বলবেন যে ব্যবসায়ীদেরকে সৎ হইতে হবে, কিন্তু সে ওই যে সৎ হওয়ার বলার যে এক্সপ্রেশন সেটা তো সে আমাকে দিতে পারে না। বুঝতে পেরেছেন? সো এই জন্য আমি বলছি যে যারা মনে করেন যে এআই আপনার ব্রেইনের রিপ্লেস, তারা তো টেনশন করার কিছু নাই। কারণ পৃথিবীতে এআই আপনাকে সার্ভিস প্রোভাইড করতে পারবে, বাট সার্ভিসটা ক্রিয়েট করতে পারবে না। মানে কি, আমি একটু বুঝাই বলি। সার্ভিস না, ধরেন প্রোডাক্ট। আমি এখন ভাত খেতে চাই, এআই কি আমাকে ভাত বানায় দিতে পারবে?
সে আমাকে বলতে পারে যে ভাত কেমনে তুমি বানাবা। সো ইট মিনস পৃথিবীতে মানুষ এই মুহূর্তে কতজন আপনারা কেউ জানেন? জানেন বলেন? 8.24 বিলিয়ন। কত? 2037 সালের পর এটা হবে 10 বিলিয়নের উপরে, 10 বিলিয়ন। সো পৃথিবীর এই যে 8 বিলিয়ন মানুষের কয়েকজন আপনারা। 8 বিলিয়ন মানুষ কি না খেয়ে থাকবে? না খেয়ে থাকবে? না খেয়ে কিন্তু আছে এখন পৃথিবীতে। অনলি আপনার যে টোটাল যে পৃথিবীর সম্পত্তি, এই সম্পত্তি কত পার্সেন্ট মানুষের কবজায় জানি আমরা? অনলি 1%। কত পার্সেন্ট? 46 থেকে 50% সম্পত্তি কবজা করে রাখছে 1% মানুষ। এনিওয়ে, তারপরেও পৃথিবীতে প্রত্যেক মানুষ তো খাওয়ার চেষ্টা করে বা খায়, আমরা ধরে নিলাম, গাজা ছাড়া বা হচ্ছে যারা মুসলিম আছে তারা ছাড়া। সো তাইলে এই যে মানুষগুলোর যে ফুড দরকার, খাবার দরকার, এটা কি এআই আপনাকে বানিয়ে দিবে? বানিয়ে দিবে? আপনাকে প্রসেস বলবে কিভাবে কম সময়ে বেশি বানান, হয়তো এটা বলবে, বানানোর পরে হয়তো ডেলিভারিটা করবে, সার্ভটা করবে, কিন্তু আপনাকে বানিয়ে দিতে পারবে না। সো মাথা থেকে একটু ঝেড়ে ফেলতে হবে যে আপনার পৃথিবী মনে হয় রিপ্লেস হচ্ছে, এটা ঝেড়ে ফেলেন এআই দিয়ে। সো তাহলে দেখেন আপনার 8.2 বিলিয়ন পিপলের জন্য আপনার খাবার লাগে, আর আমাদের দেশের মৌলিক চাহিদা অনুযায়ী আরো 4টা জিনিস লাগে। কি লাগে? বস্ত্র লাগে, বাসস্থান লাগে, শিক্ষা লাগে, চিকিৎসা লাগে, রাইট? লাগে তো? কয়টা জিনিস লাগে? 5টা জিনিস। সো আমরা যারা উদ্যোক্তা হতে চাই, আমরা হয়তো চিন্তা করি যে আমি আসলে আমার দেশের জন্য, জাতির জন্য কি করব, এই কি করব চিন্তা, মানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি করতে চাই এই প্রশ্নের উত্তর বের করতে না পারা। তো এটার জন্য তো আপনাকে 5টা মৌলিক বিষয় বলেই রাখছে সরকার, যে তুমি যদি দেশের জন্য কিছু করতে চাও 5টা জায়গায় করো। কয়টা জায়গায়? 1 নাম্বার কি? খাদ্য সমস্যা আছে আমাদের ঢাকা শহরে, আছে খাদ্য সমস্যা? আছে? আছে না? এটা নিয়ে কাজ করার সুযোগ আছে। আপনারা নোট করবেন, আজকে গিয়ে আপনি যারা খাবার নিয়ে কাজ করতে চান তারা গুগল ইচ্ছা মতো আগামী 1 সপ্তাহ স্টাডি করবেন যে ঢাকা শহরের খাবারের সমস্যা সমাধানের জন্য আমি কি করতে পারি। আপনাকে প্রচুর তথ্য দিয়ে দিবে না? ওকে, 2 নম্বরে আমি আসি। এরপরে কি? বস্ত্র। ওকে, সো কাপড় চোপড় নিয়ে সমস্যা আছে না? বাংলাদেশে অনেক মানুষ দেখবেন যে আপনার রেল লাইনে ঘুমায়, ফুটপাতে ঘুমায়, কাপড় ছাড়া ঘুমায়। আবার বাংলাদেশ হচ্ছে পৃথিবীর নাম্বার 2nd লার্জেস্ট কান্ট্রি যারা এক্সপোর্ট করে রেমিডেন্স বাইরের দেশে, অথচ আমার নিজের দেশে অনেক মানুষ কাপড় পায় না। সো এই জায়গায়ও কাজ করার আপনার সুযোগ আছে। ওকে, আমি কিন্তু মৌলিক জায়গাগুলোতে আছি। আমরা হয়তো চিন্তা করতে পারি না কোন জায়গায় কাজ করবো। আমি কালকে থেকে হয়তো আপনার একটা ফ্রিল্যান্সিং শুরু করে দিলাম, অথবা তারপরের দিন মনে হয় যে না পারতেছি না, একটা অনলাইনে প্রোডাক্ট বিক্রি শুরু করে দিলাম, মধু, তাই না? এরপরে কয়দিন পরে মনে হলো যে না আমি হয়তো এটা শুরু করে দিই। সো এটা আপনি করেন, কিন্তু আমার প্রশ্ন, আমি যে প্রশ্নগুলো আমার নিজেকে করছি এগুলো আপনাদের জন্য করছি। আপনি আগে সেট করেন যে বাংলাদেশের মানুষের সমস্যা কি কি, কোন জায়গায় আপনি কন্ট্রিবিউট করতে পারেন, এবং ওই কন্ট্রিবিউশন করতে গিয়ে আপনার ভালোবাসা, ভালো লাগা কাজ করে। এই প্রশ্নগুলোর উত্তর আপনি বের করেন, দেন আপনি যা চান সবই সম্ভব। কিন্তু আপনি কেউ একজন, আজকে ধরেন আমি এসে বললাম যে কালকেই হচ্ছে তুমি চালের ব্যবসা শুরু করে দাও, আপনি নেমে গেলেন। পরশুদিন আমাদের ভাই এসে বললো যে না আপনি তো ভাই অন্য কিছু একটা ব্যবসা শুরু করেন, নেমে পড়লেন। সো এইভাবে হবে না। আপনি সবার কাছ থেকে জানবেন, শুনবেন, ফাইন, বাট নিজে ডিসাইড করতে হবে যে এক্স্যাক্টলি কোনটা আমার ভালো লাগে, দেন আপনি ওইটাতে কাজ করে মজা পাবেন, বোরিং ফিল করবেন না। মানে আপনার হয় না, আমাদের অনেক সময় আমরা যেমন চাকরি করি, আমরা কিন্তু ভালোবাসা থেকে চাকরি করি না। আমরা কিসের জন্য করি? মাস শেষে একটা মেসেজ আসে মোবাইলে, টাকা ক্রেডিট হয়েছে, স্যালারি ক্রেডিট হয়েছে, এই জন্য, তাই না? সো তার মানে হচ্ছে আমরা যারা চাকরি করি আর কি, বেশিরভাগ মানুষ হচ্ছে বাই চয়েস করে না, মানে হইছে করে ফেলে। এই কাজটাতে সফলতা খুব টাফ, এবং এই কাজটাতে আপনার হ্যাপিনেস খুবই টাফ। কিন্তু আপনি যদি ধরেন যেই কাজটা, যেমন আমি বক্তৃতা করতে ভালোবাসি, কেউ যদি আমার বলতো যে তুমি বক্তৃতা করায় আজকে থেকে তোমার চাকরি, তাইলে হচ্ছে আমি 365 ডেজ আমি বক্তৃতা করলে আমার মধ্যে ক্লান্তি আসতো না, বিকজ আই লাভ দিস। বুঝতে পারছি আমরা? মানে আমি যেটা ভালোবাসা, যেই কাজের মধ্যে আমি ভালোবাসা খুঁজে পাই, ওই কাজটা যদি আমি প্রফেশন হিসেবে কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু আপনার মধ্যে আর বোরিং কাজ করবে না, তাহলে আপনার মধ্যে আর বিরক্তি কাজ করবে না, আপনার মধ্যে এটা কাজ করবে না যে আজকে কেন 10 লাখ টাকা আসলো না, আজকে কেন এত কম হইলো, এই কাজটা আসবে না। বিকজ আপনি তো দিন শেষে ধরেন আপনি 9টায় শুরু করছেন, রাত 9টায় গিয়ে আপনি একটা হ্যাপিনেস পাচ্ছেন,
আপনার মধ্যে কোনো টায়ার্ডনেস কাজ করে না, দেন আপনি এটাকে আর ব্যবসা চিন্তা করছেন না, চাকরি চিন্তা করছেন না, আপনি চিন্তা করছেন যে আমাকে এন্টারটেইন করার একটা মিডিয়া। বাট বেশিরভাগ জায়গায় আমরা এই জিনিসটা খুঁজে পাই না, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা একটা নির্দিষ্ট টাইম পরে হাল ছেড়ে দিই। 4-5 বছর করার পরে মনে হয় যে আমাকে দিয়ে আর সম্ভব না, হয় দেশের বাইরে চলে যাই অথবা অন্য কিছু করার জন্য চেষ্টা করি। সো আমি আপনাদেরকে একদম প্রথমেই বলছি যে আমাদের বাংলাদেশের মানুষের মৌলিক অনেক সমস্যা আছে, মৌলিক আমাদের যে অধিকারগুলো আছে এর মধ্যে, সেই জায়গায় আপনি একটু চেষ্টা করেন যে আপনি কোন জায়গায় করতে ভালোবাসেন। ওকে, চেষ্টা করেন। আমি গতকালকে একটু স্টাডি করতেছিলাম যে প্রতিদিন ঢাকা শহরে কি পরিমাণ ময়লা তৈরি হয় আমরা জানি না। 6,000 থেকে 7,000 টন ময়লা তৈরি হয়। তাহলে এই যে ওয়াস্ট ম্যানেজমেন্টের উপর আপনার কাজ করার সুযোগ আছে। আপনি জানেন পৃথিবীতে এখন ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, জানি তো আমরা, তাই না? সো তার মানে এই জায়গায় সুযোগ আছে, ময়লা দিয়ে আপনি ব্যবসা করবেন, সুযোগ আছে। কিন্তু আমরা আসলে থিঙ্কিংটা করি অন্যরকম, মানে অ্যাজ ইউজুয়াল যে চিন্তা ভাবনা ওভাবে চিন্তা করি আর কিছু করা হয় না। সো একটু ডিফারেন্ট হইতে চিন্তা করতে হবে। একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে আমি একটু বলবো যে কেন ব্যবসা, কেন চাকরি না। চাকরি করি অনেকে, না মানে আমিও করি, বাট আমি যদি ব্যবসায়ী হতে পারতাম আমি চাকরি ছেড়ে দিতাম। আমি ট্রাই করছিলাম, আমি ফেল করছি, দ্যাটস ওয়াই। মানে থাকে না অনেক সময় লাক ফেভার করে না, থাকে না? ওকে, আবার অনেক সময় থাকে যে রিস্ক নিতে রাজি না, লাইফ চলছে তো চলছে, ফাইন। সো বাংলাদেশে এই মুহূর্তে বেকারের সংখ্যা কত কেউ জানেন? রাইট নাও 2.7 মিলিয়ন অ্যাকর্ডিং টু দ্য বিবিএস। ওই যে যারা হচ্ছে তথ্য, বেকার কত, মানুষ কত, বৃদ্ধ কত, ছেলে কত, এগুলো নিয়ে যারা কাজ করে, বিবিএস বলে আর কি, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তাদের তথ্য অনুযায়ী কতজন? 27 লাখ। প্রতি বছর আপনাদের মতো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বের হয় কতজন? অ্যারাউন্ড 1 মিলিয়ন। কত মিলিয়ন? বাংলাদেশে এই মুহূর্তে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা কত জানেন? 5.5 মিলিয়ন। আপনারা হয়তো চিন্তা করছেন বিশ্ববিদ্যালয় 100টার মতো আছে, পাবলিক ইউনিভার্সিটি আছে 55, সব মিলে হয় না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আমাদের দেশের আয়তনে, মানে স্টুডেন্ট তালিকায়, ন্যাশনাল ইউনিভার্সিটি 34-35 লাখ স্টুডেন্ট। তো সব মিলে প্রতি বছর বের হয় 1 মিলিয়ন, টোটাল স্টুডেন্ট 5.5। এখন সরকার বলছে যে 27 লাখ বেকার আছে, আবার সরকার বলছে যে আমি তোমাকে চাকরি দিতে পারবো মাত্র 22 লাখ। কত লাখ? মানে সরকারি চাকরির সংখ্যা মাত্র 22 লাখ। তাহলে বাকিরা কি করবে? আবার সরকার এখন বলছে যে, সরকার না পৃথিবী বলছে যে বাংলাদেশ হচ্ছে এখন রাইজিং দেশ। আপনারা হয়তো হাসবেন, কিভাবে বলছেন? আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নামক একটা টার্ম আছে, এটা বুঝি, এটা নাম শুনছি কেউ? নাম শুনছি? আচ্ছা ওকে, আমি শোনাই আজকে আপনাদেরকে। এটা মানে হচ্ছে আপনার টোটাল জনসংখ্যা, আমাদের তো জনসংখ্যা হচ্ছে 175 মিলিয়ন। সো এই 175 মিলিয়নের মধ্যে শিশু এবং বৃদ্ধরা ছাড়া বাকি সবাই কি কর্মক্ষম, রাইট? শিশুরা তো কাজ করতে পারে না, পারে কি? তা আমাদের সরকারের যে আইন, এই আইন অনুযায়ী শিশু কারা? বিলো 18 সব শিশু, তাই না? যদিও আমাদের 12-13 থেকেও কাজ করে, আমাদের অনেক বাচ্চারা হচ্ছে শ্রম আইন মানে লঙ্ঘন করে ওদেরকে দিয়ে কাজ করায়। সো তাহলে একটা দেশের যে টোটাল কর্মক্ষম যে জনশক্তি, এটা যদি ওই যে যারা কাজ করতে পারে না তাদের চেয়ে বেশি হয় পার্সেন্টেজ, তখন ওই দেশটার পপুলেশনকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। মানে হচ্ছে এই দেশটা, ইয়েস তুমি রেডি এখন উন্নত দেশ হওয়ার জন্য। তাহলে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অনুযায়ী আমাদের 31%, মানে প্রায় অ্যারাউন্ড আপনার কত 54 লাখ 54 হচ্ছে একদম তাগড়া যুবক আমাদের মতো, যাদের শরীরে প্রচুর এনার্জি আছে, কিন্তু তারা সারাক্ষণ স্লোগান দেয় আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা। তাইলে ওই যে পৃথিবী বলছে যে যাদের জনসংখ্যার রেশিও কার্ভটা হচ্ছে এরকম, তারা উন্নত দেশ হবে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশে সেটা হচ্ছে না। সো তাহলে এই যে ইউথ এক্সের মতো যারা প্ল্যাটফর্ম আছে, তারা যদি আমাকে আপনাকে স্কিলড না করে, মানে আমি এটা বলার আরো একটা কারণ হচ্ছে অপরচুনিটি কোন জায়গায় আছে আপনি একটু চিন্তা করে দেখেন। যে এই যে তরুণ আছে, যারা কর্মক্ষম আছে, এদেরকে নিয়ে যদি আপনি কোনো উদ্যোক্তা হতে চান, মানে এদের জন্য যদি কোনো কাজ করতে চান, তাহলে আপনার ভালো করার প্রবাবিলিটি বেশি না? বেশি কি না? বুঝতেছি না, আমরা মনে হয় কঠিন হয়ে যাচ্ছে নাকি? মানে আপনার সামনে যে জনগণ আছে, এই জনগণের আপনার 31% হচ্ছে যারা কাজ করতে পারে কিন্তু কাজ করে না।
সো তাদের জন্য কিছু একটা করা, একটা ট্রেনিং ইনস্টিটিউট খোলা, তাদেরকে কাজ শেখানো, তাদেরকে নিয়ে ব্যবসা আইডিয়া জেনারেট করা। এটা যারা করতে পারবে তারা পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে তো নিজের মানিব্যাগ মোটা হচ্ছে, পরোক্ষভাবে দেশের ওই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অনুযায়ী দেশটি উন্নত রাষ্ট্র হওয়া দরকার। যুবকরা যে মাদক থেকে একটু নিস্তার পাওয়া দরকার, আমার ভাই তোমার ভাই থেকে বেরিয়ে আসা দরকার। সে যখন কাজ পাবে তখন তো আর আমার ভাই তোমার ভাই বলে স্লোগান দিবে না, দিবে কি? তাহলে এই জায়গায় আমরা যারা যুবক আছি, আমরা যারা উদ্যোক্তা আছি, ছোট ছোট উদ্যোক্তা যারা আছে, আমরা যারা স্টার্ট করতে চাই, তাদের কাজ করার অনেক সুযোগ আছে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু ফোকাস করেন, এই জায়গাটাতে একটু ফোকাস করেন, যুবকদেরকে নিয়ে তরুণদেরকে নিয়ে একটু কাজ করার জন্য ফোকাস করেন। তাই নাইলে যেটা হবে, নাইলে কি হবে, নাইলে হবে যে আপনার ওই যে আমরা সিসিটিভি ক্যামেরায় মাঝে মাঝে ভিডিও দেখবো যে 3 তলার উপরে 10 জন যুবক একজনকে কোপায় মেরে ফেলছে, 10 জন একজনকে পাথর দিয়ে মেরে ফেলছে, আমরা এগুলো দেখবো। তো এতে করে কি হচ্ছে, ওই যে বাকিদেরকে আমি যখন কর্মসংস্থানের আওতায় আনতে পারছি না, যখন আমি তাদেরকে একটা মানি জেনারেটের জায়গা নিতে পারছি না, তখনই কিন্তু সে ক্রাইম করছে, রাইট? করছে কিনা? তা আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে তুই কি করছস এই যে ক্রাইম থেকে বিরত থাকার জন্য, তোর জাতির জন্য, তো কি বলবো? আমি শুধু বক্তৃতা শুনছি, এটা বললে কি নিস্তার পাওয়া যাবে? যাবে না তো। তার মানে আপনাকে তাদেরকে নিয়েও কাজ করতে হবে। আমি হয়তো চিন্তা করি আরে আমার কি, আমার তো কিচ্ছু না, কিন্তু আপনাকে এই জন্য জবাব দিতে হবে। কারণ আল্লাহ আপনাকে বলছে যে আমি তোমাকে খলিফা হিসেবে প্রেরণ করেছি, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, বলছে না? কোরআন বলছে না? তাহলে খলিফার কাজ কি? ঘুমানো। তা আমি যদি ধরেন আজকে আমার হলিডে, আমি তো ঘুমাইতে পারতাম, আমি তো বাসায় থাকতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে যে না, আমি যদি যাই, আমি যদি 2-1টা কথা বলি, আমি যদি একটু প্রস্তুতি নিয়ে তাদেরকে কিছু একটা নলেজ দিতে পারি, দেন হয়তো তাদের মধ্যে চেঞ্জ আসবে। এবং আমি হয়তো আল্লাহকে একটু বলতে পারবো যে আমি একটু চেষ্টা করছি, আল্লাহ মাফ করে দাও। সো এই জায়গায় কাজ করার সুযোগ আছে, পারবো ইনশাল্লাহ। আমরা একটু চেষ্টা করবো, একটু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। আমি একটু চিন্তা করতে পারবো, বক্সের বাইরে এসে একটু জাতির জন্য চিন্তা করি আমরা, পারবো ইনশাল্লাহ। ওকে, শুধু বিশ্ব সাহিত্য কেন্দ্রে আসছি বলে সাহিত্য নিয়ে পড়ে থাকলে হবে না, ঠিক আছে? এগুলো নিয়ে পড়ে থাকতে হবে, দেশের জন্য চিন্তা করতে হবে। সো ওই যে আমি বললাম 3.1% অনলি সরকারি চাকরি। দেশের যে টোটাল চাকরি, টোটাল আপনার কর্মক্ষম মানুষ হচ্ছে 7.5 কোটি যারা কাজ করে। এখন এই 7.5 কোটি মানুষ কাজ করার পরে আমরা এখন উন্নত দেশ না কেন? কারণ ওই যে 7.5 কোটির মধ্যে বেশিরভাগই হচ্ছে ইনফর্মাল জব করে, আজকে এটা করতেছি, কালকে ওইটা করতেছি, ডেলি লেবার, কাজ আছে তো নাই, একবেলা খাইতেছি, 2 বেলা খাইতে পারছি না। সো এই সবগুলো মানুষকে যদি আমরা কর্মসংস্থানের আওতায় আনতে না পারি, তাহলে আমাদের দেশ উন্নত হবে না। এখন মাত্র আমি যদি চাকরি দিতে চাই অ্যাজ এ গভর্নমেন্ট আসপেক্ট, আমার কাছে চাকরি আছে অনলি 22 লাখ, তাহলে বাকি আমি কি করব? চাকরি তৈরি করতে হবে, রাইট? বাকি আরো যে 69.2% পিপল কাজ করে প্রাইভেট জবে, যেখানে প্রচুর সমস্যা। আজকে একটু ঘাটতে দিক বাঁকাইছেন, বসের কথা মতো হয় না, কালকে থেকে তুমি আর অফিসে আইসো না। কারণ আমার তো প্রচুর গ্র্যাজুয়েট ইনফ্লেশন হচ্ছে, আমার তো লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, তোমাকে বাদ দিলে অসুবিধা কোথায়? সো এই জন্য ইউনিভার্সিটিও সমস্যা। আসলে আপনি আমাদের দেশের এমন অবস্থা হয়েছে, যেদিকে তাকাবেন শুধু সমস্যা সমস্যা। বাট যত বেশি সমস্যা তত বেশি কি আপনাদের তত বেশি মানিব্যাগ মোটা করার সুযোগ আছে। সমস্যা না থাকলে তো আপনি উদ্যোক্তা হওয়ার দরকার নাই, সমস্যা না থাকলে তো আপনি ইনিশিয়েটিভ নেওয়ার দরকার নাই, সমস্যা না থাকলে তো আপনার কিছু করার দরকার না, রাইট? সো সমস্যাকে আমরা ব্লেসিং হিসেবে নিই। বাট সমস্যা নিয়েই যদি আমি হ্যাপি থাকি, তাহলে আমার দেশের আর উন্নতি ঘটবে না। তাহলে এই যে ধরেন 69.1% পিপল যে প্রাইভেট জব করে, তাদের প্রচুর সমস্যা আছে। এখন এই সমস্যাগুলা আমরা যারা এখানে অনেকে জব করি, অনেকে গভর্নমেন্ট জব পাই না, অনেকে জব নিয়ে যাদের চিন্তা ভাবনা বেশি থাকে, তারা আসলে আপনার দিন শেষে হ্যাপি না, প্রচুর সমস্যা। বাট আমরা যারা আবার চাকরি দিতে চাই, আমি উদ্যোক্তা হতে চাই, ফাইন, বাট আমি উদ্যোক্তা হওয়ার পরেও যেন আমাকে নিয়ে আমার ওই যে যারা চাকরি করবে তারা যেন গালিগালাজ না করে। আপনি তো উদ্যোক্তা হবেন, ফাইন, তো আপনার অফিসের কাজটা কেউ একজন করতে হবে না? তো সে তো চাকরি করবে নাকি সে উদ্যোক্তা? তাই না? পৃথিবীর সবাই তো আর উদ্যোক্তা হইতে পারবে না, আপনারা হবেন। সো আপনাদের অধীনে ওই যে বাংলাদেশের আরো অনেক মানুষ চাকরি করবে, এন্ড দেন তখন যেন আপনার মনে হয় যে ওই ব্যক্তিটা যেন আমাকে গালি না দেয়। আমরা এটাই হইতে পারি না, আমরা শুধু টাকা চিন্তা করি, তাকে চুষে তার 24 ঘন্টা যত ঘন্টা পারে আমি নেব, নিয়ে হচ্ছে তাকে কোনো রকম একটা স্যালারি দেয়, বেটা তোর আমার জন্যই তুই বেঁচে আসিস। সো এই মাইন্ডসেট থেকে আমাদেরকে বের হইতে হবে। তা আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিলাম কেন আপনার বাংলাদেশে কিন্তু আমাদের চাকরি খুবই কম। আমি কিন্তু আবারও বললাম, আমি এই ভালো করে হিসাবটা আবার বলতেছি, আমাদের টোটাল এখন 31% মানুষ হচ্ছে কর্মক্ষম,
তার মধ্যে এই কর্মক্ষম মানুষকে আমরা যদি স্লোগান থেকে ফিরাইতে না পারি, আমরা যদি কাজ করতে স্কিল করতে না পারি, স্কিল করতে হলে প্রচুর টেকনিক্যাল স্কিল ইনস্টিটিউট দরকার, সেখানে আপনাদের কাজ করার সুযোগ আছে। আপনি চায়নার একটা বিপ্লবের আপনার নাম শুনছেন কিনা আমি জানি না, কালচারাল বিপ্লব, মাও সেতুংয়ের নাম তো শুনছি আমরা। মাও সেতুং কিন্তু অনেক বছর, প্রায় অ্যারাউন্ড 2 যুগের মতো ইউনিভার্সিটি বন্ধ করে রাখছিল। জানেন আপনার গল্পটা? কেউ জানেন না। ইউনিভার্সিটি বন্ধ, কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর আপনি রিক্সা চালাতে পারবেন না। পারবেন? বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে আপনি বাদাম বিক্রি করতে পারবেন? বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে আপনি চায়ের দোকান দিতে পারবেন? বাংলাদেশে পারে? আমাদের দেশে তো বিশ্ববিদ্যালয় শিখে আমাদেরকে ইন করা, টাই পরা, শুট পরা, আর হচ্ছে তুমি হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক, তুমি হচ্ছে ওই সেই, তোমার পক্ষে বাদাম বিক্রি করা সম্ভব না। এই জন্য চায়না যেটা করছে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিছে, করে দিয়ে টেকনিক্যাল এডুকেশনে ফোকাস করছে অ্যারাউন্ড 2 যুগ। এবং এটা করার পরে হচ্ছে ওদের ওই যে টেকনিক্যাল এডুকেশন মানে কি, তার কথা হচ্ছে আমি কাজ শিখতেছি, আমি প্রোডাক্ট বানাবো, আমি ব্যবসা করব, আমি বাজারে সেল করব পুরো পৃথিবীতে। তার তো কোনো ওই তার তো গায়ের সাথে অনার্স ডিগ্রি নাই, তার তো বড় সার্টিফিকেট নাই। এই না থাকার কারণে সে ফিল করতেছে আমার কাজ করতে কোনো অসুবিধা নাই, এবং এই জন্য আজকে চায় না। আপনি পৃথিবীর যত উন্নত কান্ট্রি আছে দেখবেন যে ধরেন জেনারেশন যাদের অনেক বেশি, মানে পপুলেশন যাদের অনেক বেশি, যারা হচ্ছে ওই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে থাকে, তারা ফোকাস করে টেকনিক্যাল এডুকেশনে। সেটা মানে হচ্ছে স্কিল জেনারেশন তৈরিতে তারা বেশি ফোকাস করে। কারণ আপনার ওই যে তরুণ সংখ্যা, আপনার তো 31% তরুণ, এদেরকে যদি আপনি স্কিল করতে না পারেন, এদেরকে এমনি ধরে যদি আপনি বিমানে তুলে দেন, সে তো ওখানে গিয়ে ডিসিওসি হবে, মানে ডিশ ক্লিন করবে আর অনিয়ন কাটার হবে, সে তো ভালো কিছু করতে পারবে না। তো এই স্কিল করতে না পারলে আপনি আপনার আলটিমেট একটু চিন্তা করে থাকেন, আপনার দেশের কোনো লাভ কিন্তু হচ্ছে না। এই জন্য আমি বলবো যে এই জায়গায় ফোকাস করা যায়। আমাদের দুর্ভাগ্য, আমাদের প্রচুর পরিমাণে গ্র্যাজুয়েট বেরোচ্ছে, এই জন্য গ্র্যাজুয়েশনের যে মূল্য, ভ্যালু, এটা প্রাইভেট কোম্পানির মালিকরা দিচ্ছে না। আপনি একটা ভালো সাবজেক্টে পড়াশোনা শেষ করছেন, সে দেখতেছে তো এরকম হাজার হাজার আছে, আমার লোক লাগবে একজন, আমি 10,000 টাকা অফার করি, অসুবিধা নাই তো, তুমি না আসতে তো যদু মধুর আছে তো। এটা কেন হয়েছে? কারণ ওই যে প্রচুর পরিমাণে ইনফ্লেশন হয়েছে। তো এই জন্য অতিরিক্ত গ্রাজুয়েশনও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। বাট আমরা বুঝি না। আমাদের কথা হচ্ছে যে আমরা সার্টিফিকেট একটা লাগবে, বড় টাই পড়তে হবে, শার্ট ইন করতে হবে, দেন একটা ভালো বিয়ের প্রস্তাব আসবে, আদারওয়াইজ তো আসবে না। সো এখান থেকে বের হইতে হবে। অ্যান্ড দেন আমি হচ্ছে আপনাদেরকে দুজন বিখ্যাত ব্যবসায়ী উদ্যোক্তার গল্প বলে আমি শেষ করব। আমি জানি না আপনাদের ভালো লাগতেছে কিনা, কারণ ভালো লাগলে তো মানুষজন তালি তালি দে, আপনারা তো দিচ্ছেন না। সো আমিও ওই সেন্সে কথা বলছি না, আমি আপনাদের সাথে একদম ক্যাজুয়াল আড্ডা দিচ্ছি, এটা ফিল করছি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। বাংলাদেশ একসময় কলোনি ছিল, রাইট? কাদের? ব্রিটিশের কলোনি। কত বছর? এই যে গত 14ই আগস্টে আমরা স্বাধীনতা পাইছিলাম, তাই না? ওকে, ওরা কি করছিল তখন 200 বছরে? ব্যবসা করে, চুরি করছে। কি করছে? চুরি চামারি করছে। সহজভাবে বললে কি করছে? ওরা আমাদের যা ছিল সব নিয়ে গেছে গা। ওরা যে স্রেফ চোর। কার কথা বলছি? ইংল্যান্ডে যে পড়াশোনা করতে যাই ইচ্ছে করে না আমাদের, চোরের দেশে যাবেন, ওদের দেশে যাই তো। ইভেন আপনি অবাক হবেন, আমাদের যে প্রতি বছর প্রায় 60 থেকে 70,000 স্টুডেন্ট দেশের বাইরে যায়, তার মধ্যে সবচেয়ে বেশি এই তালিকায় সেকেন্ড অবস্থান ইংল্যান্ড, নাম্বার 1 আমেরিকা। সবচেয়ে বেশি আমাদের দেশের স্টুডেন্টরা হায়ার স্টাডির জন্য যায় আমেরিকাতে, দেন ইংল্যান্ডে যায়। শাসন করছে, আমাদের যা ছিল সব নিয়ে আনিছে। ওকে ফাইন, তারা আমাদের নেওয়ার পরেও তারা সিভিলাইজড, আমরা আনসিভিলাইজড, অভদ্র, চোর, বাটপার, দুর্নীতিগ্রস্ত, তাই না? বলে না? আরেকটা দেশের কথা আমি বলি, আফ্রিকার নাম শুনছেন, রাইট? আফ্রিকা কি এই সারা জীবন এরকম গরিব ছিল? ছিল না? ধনী ছিল? আমরা কি এই যে আজকে আমাদের যে অবস্থা খারাপ, আমাদেরকে তলাবিহীন কি বলা হয়? চুরি বলা হয়। আমরা কি অতীতেও কি তাই ছিলাম? 1400 শতকে ইবনে বতুতা কি আমাদেরকে এটাই বলছিল যে বাংলা তুমি তলাবিহীন ঝুড়ি? কি বলছিল? যে 1 রৌপ্য দিনারে 30 মণ চাল পাওয়া যায়। আর এখন 1 বস্তা চাল কিনতে স্যালারি পুরোটা শেষ হয়ে যায়, তাই না? তাহলে দেখেন, কলোনি
আমাদেরকে শেষ করে দিছে বাংলাকে। এমন এক বাংলা যেই বাংলায় মানুষ আসার জন্য পাগল ছিল, সেই বাংলা কলোনি করে ইংল্যান্ড আমাদের যা আছে সব নিয়ে গিয়া এখন তারা সিভিলাইজড, আমরা হচ্ছে চোর বাটপার, আমাদেরকে তারা দরিদ্র বানায় গেছে। ওকে ফাইন, ঠিক সেম একটা ঘটনা ঘটছে এরকম আফ্রিকাতেও। আফ্রিকা ছিল একসময় পৃথিবীর সবচেয়ে ধনী যে রাষ্ট্রগুলা দেশগুলো তাদের মতো। সেখানে আরেক চামার গেছে, চোর গেছে। কারা তারা জানেন? ফরাসি। এই যে ভাই বলছে ফ্রান্স। আজকে তারা সিভিলাইজড, তাদের হচ্ছে ওই যে F-16 F-30 আরো কি কি বিমান আছে, আর আমাদের কিচ্ছু নাই। আমরা হচ্ছি, আমাদেরকে বলা হয় চোর বাটপার, আমরা হচ্ছে আনসিভিলাইজড, আমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে থার্ড ওয়ার্ল্ডের জনগণ, এরকম তকমা দেয়া হয়। অথচ তারা একসময় আমাদের যা ছিল সব চুরি করে আজকে তারা নাম্বার 1। সো এই দেশে করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের, আর ওখানে করছে হচ্ছে ফ্রান্সের বিভিন্ন বড় বড় কোম্পানি। সো এই যে দুইটা মহাদেশ, একটা হচ্ছে আমরা এশিয়া মহাদেশ আর একটা হচ্ছে আপনার আফ্রিকা মহাদেশ, এই দুই মহাদেশেই একসময় সবচেয়ে ধনী মহাদেশ যে দেশগুলো ছিল সেগুলো আজকে সবচেয়ে গরিব। কারণ হচ্ছে ওই যে একদিকে ফ্রান্স সব স্বর্ণ নিয়ে চলে গেছে, আর এদিকে আমাদের যত খনিজ সম্পদ ছিল যা ছিল সবকিছু ইংল্যান্ড নিয়ে চলে গেছে। কারণ আমি গল্পটা বলার কারণ হচ্ছে আমরা মনে করি যে আমরা সারা জীবন গরিব। আমরা গরিব না, ছিলাম না গরিব, আমাদেরকে চুরি করে গরিব করা হয়েছে। তো এরকম 1312 সালে, 1312 থেকে 1337 পশ্চিম আফ্রিকার একজন শাসক ছিলেন। আমরা বলি না এখন এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর ধনীকে? মাস্ক অথবা বিল গেটস অথবা জেফ বেজোস অথবা হচ্ছে আপনার ওই যে ওয়ারেন বাফেট, এরাই তো উঠানামা করে, রাইট? আমি চিন্তা করে দেখলাম যে আচ্ছা পৃথিবীর টোটাল জন্ম থেকে এখন পর্যন্ত ইতিহাসের শ্রেষ্ঠ ধনীকে? তখন আমাকে পশ্চিম আফ্রিকার এক ব্যক্তির নাম বলল। আমি চিন্তা করলাম এটা কেমনে সম্ভব? এত দরিদ্র একটা দেশ, যারা খাইতে পারে না, যাদের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। আমরা মাঝে মাঝে ভিডিও টিডিও দেখি তাদের, তাই না? এত ভয়াবহ অবস্থা, আমাদের চোখ খারাপ। আমরা গল্প করে বলি যে উগান্ডা, মজা করে স্যাটিয়ার করে বলে, তাই না? সো তাদের একজন পৃথিবীর এত শ্রেষ্ঠ ধনী ব্যবসায়ী ছিল, কেমনে সম্ভব? পরে আমি তাকে নিয়ে একটু স্টাডি করলাম, করে দেখলাম সত্য। তাদের একসময় যে পরিমাণ খনিজ সম্পদ ছিল এবং স্বর্ণ ছিল, বিশেষ করে স্বর্ণ এবং খনিজ লবণ, এই দুইটা দিয়ে তারা ছিল পৃথিবীর তৎকালীন সময় শ্রেষ্ঠ ধনী। ওই ব্যক্তি 1324 সালে হজ করতে গেছে। হজ করতে গিয়ে উনি তখনকার যে আপনার পশ্চিম আফ্রিকার দেশ, ওই দেশের একটা পশ্চিম আফ্রিকার বিখ্যাত নদী আছে নাইজার, নাম শুনছেন আপনারা? নাইজার নদী দিয়ে প্রায় তার 1 বছরের মতো ট্রাভেল করা লাগছে, আরো কয়েকটা নদী। তখন কি আর আমাদের মতো বিমান ছিল, গাড়ি ছিল না? তো তখন তো সমুদ্র পথে যাতে করতে হইতো অথবা উট ঘোড়া নিয়ে করতে হইতো। এন্ড দেন করার পর উনি প্রথমে গেছে হচ্ছে আপনার মিশরে, কায়রোতে গিয়ে ওনার সাথে 60,000 বহর নিয়ে গেছেন উনি। এত ধনী ছিল, 60,000 লোক 1 বছর ধরে, চিন্তা করেন, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে সব কিছু। সো উনি যা স্বর্ণ নিয়ে গেছে তার অর্ধেক ওখানে সব দান করে ফেলছে। এভাবে উনি পুরো মক্কা পৌঁছা পর্যন্ত যত বড় বড় শহর পাইছে সব শহরে দান করছে। এমন অবস্থা হয়েছে ওনার দানের কারণে যে মিশরের আপনার ওই যে স্বর্ণের যে দাম, এটা 25% কমে গেছে। মানে মাঝে মাঝে হয় না, আমরা দেখছি না যে ক্রিস্টিয়ানো রোনালদো একটা বোতলের জায়গায় আরেকটা বোতল রাখছে, সাথে সাথে হচ্ছে ডলার ধস, টোটাল কোম্পানির হচ্ছে রেভিনিউ ধস। দেখছেন আপনারা ভিডিওটা? হ্যাঁ, একটা কোকের বোতলের জায়গায় পানির বোতল রাখছিল, মনে পড়ে? সেরকম এত ইনফ্লুয়েন্সিয়াল ছিল যে ওই ব্যক্তি ওখানে যাওয়ার কারণে 25% ধস। পরে যখন উনি আসে, আবার আসার সময় ওনার সমস্ত মানে হজ শেষ করে যখন আবার ফেরে নিজের দেশে, তখন ওনার এত খারাপ অবস্থা হয়েছে সব দান করার কারণে, উনি হচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে স্বর্ণ ধার নিয়ে ওনার রাষ্ট্রে পৌঁছাইছে। আমি বলছি যে ব্যক্তির কথা, উনি হচ্ছে মালি সাম্রাজ্যের তৎকালীন সম্রাট মানসে মুসা। আপনারা গুগলে সার্চ করবেন, মানসে মুসা নিয়ে পড়াশোনা করবেন। আমি দেখলাম যে পৃথিবীর ইতিহাসে যারা অনেক ধনী ছিলেন তারা ফিলান্থ্রপি করতো প্রচুর। পৃথিবীর ইতিহাসে যারা অনেক ধনী ছিলেন, অনেক অনেক বড় ব্যবসায়ী ছিলেন, তারা হচ্ছেন আপনার খুবই ডিসিপ্লিন এবং সৎ ছিলেন। আমাদের এক ভাইকে আমি প্রশ্ন করছিলাম, আপনি কি জুকারবার্গ হতে চান? উনি বলছে হ্যাঁ হতে চাই। আপনি কি বিল গেটস হতে চান? আমি হতে চাই, বাট আমরা সৎ হতে চাই না। আমরা ব্যবসায়ী হতে চাই, বাট আমার যে ধরেন প্রোডাক্টটা যেটা খারাপ, এটা আমি কোনো রকম একটু এমন একটা পলিশ করে দিই, সেল করার জন্য আমরা রেডি থাকি। সো তাহলে আমি এই গল্পটা বলার একটা কারণ হচ্ছে, আপনি পৃথিবীর নাম্বার 1 ধনী হন,
আপনি সেরা উদ্যোক্তা হন, আপনি সেরা বিজনেস ম্যাগনেট হন, আপনি ডন হন, বাট আপনাকে সৎ হইতে হবে। যদি আমরা হইতে না পারি তাহলে বাংলাদেশে এখন একজন অনলি বিলিনিয়ার আছে, একজন। টোটাল পৃথিবীর যে বিলিনিয়ারের তালিকা বাংলাদেশে একজন, তাও গত বছর থেকে নাই। উনি সিঙ্গাপুরের সিটিজেন, এখন উনি আর আমাদের দেশে নাগরিক না। বাংলাদেশের সমস্ত সম্পত্তি নিয়ে উনি সিঙ্গাপুর গিয়ে সিটিজেনশিপ নিছে। সো তখন আমাদের ব্যক্তিরা বিলিনিয়ার হবে, বাট রাষ্ট্র হবে তলাবিহীন ঝুড়ি। একটাই কারণ যে আমরা ব্যবসায়ী হচ্ছি, বিলিনিয়ার আছে, কোটিপতি আছে, টাকা আছে, জনগণ আছে, সবই আছে, শুধুমাত্র সৎ না। শুধুমাত্র আমি চাই যে যেমনেই হোক, আমি অসৎ পথে হোক, যেমনেই হোক আমার প্রোডাক্টটা সেল করে দিয়ে আমি টাকা ইনকাম করতে পারলেই হইলো। এরপরে কাস্টমার রিভিউর আর দরকার নাই, এরপর ট্রাস্টের আর দরকার নাই, এরপর আল্লাহ দেখছে কি দেখছে না এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এরপরে আমি দুনিয়া থেকে আমি চলে যাওয়ার পর আমার কি হবে এটা নিয়ে আমার চিন্তা নাই। তো আমার চিন্তা হচ্ছে আমার বিল্ডিং হবে, আমার টাকা পয়সা হবে, আগামীকালকে টাঙ্গুয়ার হাওর, এরপরের দিন হচ্ছে আমি যাব কক্সবাজার, এরপরে থাইল্যান্ডে যাব, মালদ্বীপে যাব, শুধু টাকা আর ঘুরবো, টাকা আর ঘুরবো। তো এই চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসতে হবে। পারবো ইনশাল্লাহ? ওকে, সর্বশেষ আর এক ব্যক্তির উদাহরণ আমি দিচ্ছি, 1 মিনিটে শেষ হয়ে যাবে, আমার সিগন্যাল চলে আসছে। সো এই যে এটা এরকম সিগন্যাল আসলে এটাকে আমি অবশ্য মাঝে মাঝে বলি যে প্রেমপত্র আসছে। সো আমরা যারা মুসলমান আছি আমরা তো খুব মাঝে মাঝে হতাশ থাকি, চিন্তায় থাকি যে মুসলিমদের মধ্যে কেউ ব্যবসায়ী হয় না। কারণ আমরা যেমন আমি পার্সোনালি ছোটবেলা থেকে পড়ে আসছি বা জেনে আসছি, সাইকোলজি আমাদের ইমামরা, আমাদের যারা হচ্ছে রাষ্ট্রের দাওয়াতের কাজ করতেন বা আমাদেরকে ইসলামী শিক্ষা দিতেন, তারা আমাদেরকে বুঝাইছে যে গরিব থাকো। কি থাকো? গরিব থাকো, চাওয়া পাওয়া কম থাকো, একদম দরিদ্র থাকো, হীনদীন থাকো, একদম কোনো রকম ধরো এমন কাপড় চোপড় পরে চলো যে তোমার দেখলে মনে হয় তুমি অনেক গরিব। এভাবেই আমাদেরকে বোঝানো হয়েছে, আমরা এইভাবে বুঝে আসছি। অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের মনোজগতের মধ্যে একটা জিনিস তৈরি হয়েছে যে মুসলমান মানে গরিব হইতে হবে। কিন্তু আমি দেখলাম মুসলিম হিস্ট্রিতে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ ছিলেন, মানে এত ধনী ছিলেন যে পৃথিবীর ওই সময়, আমরা এখন বিল গেটসের কথা বলি না, আমরা এখন জাকারবার্গের কথা বলি না, ওই সময় ওই ব্যক্তির চেয়ে ধনী আর কেউ ছিল না। আমি তো একটু আগে মানসে মুসার কথা বললাম, উনি একজন মুসলিম ছিলেন। আমরা যারা মুসলমান আছি তাদেরকেও আমি বলবো যে আমরা যদি হিস্ট্রি না জানি, একটু পড়াশোনা করি। মানে আমাদের ফাদার্স যারা ছিলেন, আমাদের অ্যানসেস্টর যারা ছিলেন, তারা ছিলেন পৃথিবীর তৎকালীন সময় শ্রেষ্ঠ ধনী। যেমন আমি বলি যে আমাদের একজন সাহাবী ছিলেন, 10 জন সাহাবীর একজন সাহাবী, যিনি পৃথিবীতে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় যাকে বলা হয় আশারে মুবাশশারা, 10 জনের একজন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছি? উনি ছিলেন তৎকালীন সময় শ্রেষ্ঠ ধনী। শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে, যুদ্ধের কারণে, আল্লাহ রাসূল বলছিল যে যুদ্ধে কার কি আছে দাও, সমস্ত সম্পত্তি দিয়ে ফেলছেন। তৎকালীন সময় উনি শ্রেষ্ঠ ধনী ছিলেন। এই ব্যক্তির ছোট্ট একটা আমি গল্প বলি। উনি যখন হিজরত করেন, উনি যখন হচ্ছে আপনার আবিসিনিয়াতে যান, তখন আল্লাহ রাসূল বলছিল যে আবিসিনিয়া থেকে উনি শুনতে পাইলেন যে না, আমি এখন আল্লাহ রাসূল মদিনায় গেছে, আমি মদিনায় যাব। ওই মদিনা যাওয়ার পরে একজন সাহাবীর সাথে ওনাকে বন্ডিং করে দিছে। মানে মুহাজির এবং আনসার, আপনারা অনেকে গল্পগুলো জানেন, গল্প না, ট্রু হিস্ট্রি। সো ওই সাহাবী বলল যে আমার 2 জন স্ত্রী আছে, একজন তোমার, আমার যত, আমি জানো আমি মদিনার শ্রেষ্ঠ ধনী, আমার অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম। কিন্তু উনি নিলেন না। আমরা হলে কি করতাম? আগামীকালকে আমাদের জিসান ভাই যদি বলে যে আমার কোম্পানির পার্টনারশিপ তোমার অর্ধেক দিয়ে দিলাম, আমি বলবো জিসান ভাই আপনাকে মাথায় তুলে রাখবো। উনি নেন না, উনি বলছে আমাকে মদিনার বাজারটা দেখাই দেন। বাজার দেখাই দিচ্ছে, ওখানে গিয়ে উনি ব্যবসা করছে, আপনার মানে এত অনেস্টির সাথে ব্যবসা করছে। এবং আমি আপনাদেরকে বলি, আপনারা যারা উদ্যোক্তা হতে চান, ট্রুলি আপনি উদ্যোক্তা প্লাস ভালো মানুষ, জান্নাত উপযোগী মানুষ হতে চান, তাহলে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা পড়বেন। উনি উদ্যোক্তা ছিলেন বাট করাপ্টেড ছিলেন না। উনি ব্যবসায়ী ছিলেন বাট দুর্নীতিগ্রস্ত ছিলেন না। উনি উদ্যোক্তা ছিলেন বাট উনি ওনার ওই ভেজাল পণ্যটাকে ভিতরে রেখে উপরে ভালো রেখে বিক্রি করতেন না। অল্প কয়েকদিনের ব্যবধানে উনি তো আবার মদিনারও শ্রেষ্ঠ ধনী হয়ে গেলেন। কিভাবে করলেন? একটা ছোট্ট ট্রিক্স। উনি হচ্ছে অতিরিক্ত লাভ আশা করতেন না। এই কাস্টমার ভাই আসছে, একটু অল্প টাকায় সেল করে দিছে, আবার এটা নিয়ে অন্য একটা প্রোডাক্ট কিনছে, আবার আসছে অল্প টাকায় সেল, মানে খুব অল্প লাভ বাট দ্রুত ফাস্টিং। মানে টাকাটাকে উনি এত বেশি ফাস্ট মুভ করতেন। এই ফাস্ট মুভের কারণে আমরা এখন সাপ্লাই চেইন পড়ি, রাইট? পড়ি না? সাপ্লাই চেইনের কারণে আমাদের এখন চায়না থেকে প্রোডাক্ট বাংলাদেশে আসতে বেশি সময় লাগে না, পুরো ওয়ার্ল্ডে এখন খুব বেশি সময় লাগে না। তো জ্যাকমা তো এটা দিয়ে হইছে, জ্যাকমা কিন্তু এটা দিয়ে হইছে। সে চিন্তা করছে যে আমি দিনের মধ্যে ডেলিভারি করব, দ্যাটস ওয়াই তো জ্যাকমা। সো এটা ওই তৎকালীন কনসেপ্ট যে খুব অল্প লাভ
সেল, লাভ সেল, মানে টাকাটাকে উনি মুভিং অবস্থায় রাখতেন। সো এই দুইটা গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আমি আশা করছি যে আজকে আমাদের যে কনফারেন্স, যে উদ্যোক্তা হওয়া দরকার, আমি বলি যে আমাদের জন্য প্রচুর প্রবাবিলিটি আছে, প্রচুর পসিবিলিটি আছে, বিকজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মনে রাখবেন যে কর্মক্ষম জনশক্তির সংখ্যা বাংলাদেশে এখন যারা কাজ করতে পারে না তাদের চেয়ে বেশি। সো ইটস এ ব্লেসিং ফর দ্য এন্টারপ্রেনিয়র যারা হতে চায়। আমাদের দেশে প্রচুর সমস্যা আছে, এটাও আপনার জন্য একটা ব্লেসিং। আমাদের ঢাকা শহরে প্রচুর ট্রাফিক যানজট আছে, আপনার জন্য ব্লেসিং। 6,000 থেকে 7,000 টন বর্জ্য প্রতিদিন বের হয়, এটা আপনার জন্য ব্লেসিং। প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম হয়, এটা আপনার জন্য ব্লেসিং। এভাবে চিন্তা করি ইনশাল্লাহ আমরা আমাদের দেশকে চেঞ্জ করতে পারবো। আমাদের আজকের যে উদ্যোক্তা সম্মেলন সফল হোক। আপনারা যারা আজকে অনেক দূর দূরান্ত থেকে এই জায়গায় আসছেন, আশা করছি যে আমাদের বক্সের বাইরে এসে আমরা চিন্তা করতে পারবো। এবং ইউথেক্সের জন্য অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অগোছালো কিছু কথা বলেছি, গল্প করেছি। ওকে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যার। আপনি